আচ্ছা, তো গত ক্লাসে আমরা আমরা এটা আমি আবার দেখাচ্ছি, কারণ যেভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে ভ্যাকসিনের, কনভেনশনাল এবং অল্টারনেটিভ। কনভেনশনাল দুইটা আমাদের পড়া হয়ে গেছে, এবং সাথে আমরা গত ক্লাসে সাব ইউনিট ভ্যাকসিনটা আমরা পড়েছি, তাই না? তো আজকে আমরা নিউক্লিক অ্যাসিড বেসড ভ্যাকসিন যেটা, সেটা পড়বো, সংক্ষেপে পড়বো, তো বেশি ডিটেলস আমাদের সুযোগ নেই। তো নিউক্লিক অ্যাসিড বেসড ভ্যাকসিন, এটার মধ্যে সাধারণত ডিএনএ ভ্যাকসিন এবং আরএনএ ভ্যাকসিন গুলো পড়ে। এবং বর্তমানে মানে টেকনোলজি ডেভেলপমেন্ট হওয়ার পর প্রথম দিকে তো এরকমই ছিল, কনভেনশনাল যেগুলো ইনঅ্যাক্টিভেটেড এবং লাইভ ভ্যাকসিন ইউজ করা হতো। তো ডিএনএ বা আরএনএ ভ্যাকসিনটা এখন খুব বেশি ইউজ হয়। যেমন আরএনএ ভ্যাকসিনটা, হ্যাঁ, তোমরা জানো যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেটা অনেকটাই অনেকেই আরএনএ ভ্যাকসিনের উপরেও জোর দিচ্ছে। তো আমরা একটু এগুলো দেখবো, এবং এই নিউক্লিক অ্যাসিড বেসড ভ্যাকসিনের সুবিধাগুলো কি কি সেগুলো একটু দেখবো। তো সাধারণ যে কনভেনশনাল বা ক্লাসিক্যাল ভ্যাকসিন যেটা বলি আমরা, সেক্ষেত্রে যে কি করা হয়, যে অ্যান্টিজেনটা ইন্ট্রোডিউসড ইন দ্য বডি। হ্যাঁ, অ্যান্টিজেনটা ইন্ট্রোডিউস করা হয়, এবং অ্যান্টিজেনের এগেইনস্টে কি হয়, যে অ্যান্টিবডি তৈরি হয়, এবং ইমিউনো রেসপন্স হয়, তাই না? তো ডিএনএ বা আরএনএ বেসড ভ্যাকসিনের ক্ষেত্রে এটা অ্যান্টিজেনটা ইন্ট্রোডিউস করা হয় না। শুধু যে প্যাথোজেন, সেই প্যাথোজেনের ডিএনএ অথবা আরএনএ, সেটা কি করা হয়, ইন্ট্রোডিউস করা হয়। এবং এই যে ডিএনএ বা আরএনএ, তোমরা জানো যে ডিএনএ এর মধ্যে কি থাকে, তোমরা ডিএনএ এর যে কোডিং জানো, যে কোডিং রিজিয়ন, হ্যাঁ, কোডিং, দ্যাট মিনস কোড করে কোনো একটা প্রোটিন প্রোটিন সিনথেসিসের জন্য। এবং ডিএনএ তোমরা জানো যে এটা জাস্ট এগুলো হলো একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স। তো ডিএনএ এর মধ্যে বা আরএনএ এর মধ্যে, হ্যাঁ, কিছু জেনেটিক ইনফরমেশন থাকে, অর্থাৎ কিছু সিকোয়েন্স থাকে, যে সিকোয়েন্সগুলো কি করে, এই সিকোয়েন্সগুলো অ্যান্টিজেন প্রডিউস করার ইনফরমেশন দেয়। অর্থাৎ এই সিকোয়েন্স থেকে যদি ডিএনএ হয়, হ্যাঁ, এই সিকোয়েন্স, এটা এখান থেকে এমআরএনএ হবে, হ্যাঁ, এমআরএনএ, তোমরা জানো ডিএনএ থেকে আরএনএ হয়, এমআরএনএ করবে, সেই এমআরএনএ থেকে প্রোটিন হবে। আর তোমরা জানো যে অ্যান্টিজেন এটাও এক ধরনের পেপটাইড প্রোটিন, তাই না? প্রোটিন, প্রোটিনের একটা অংশ পেপটাইড, সো পেপটাইড তৈরি হতে পারে। এভাবে ডিএনএ বা আরএনএ ভ্যাকসিন কাজ করে। তো আমরা ডিটেলস একটু দেখব, কিছু ফিগার দিয়ে দেখব। তো ইন্ট্রোডাকশন অফ ডিএনএ অর আরএনএ প্রোভাইডস দ্য ইনস্ট্রাকশন, অর্থাৎ এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের মধ্যে ইনস্ট্রাকশন দেয়া থাকে, যেটা বডিকে ইনস্ট্রাকশন দেয়, হ্যাঁ, টু প্রডিউস অ্যান্টিজেন ইটসেলফ। অর্থাৎ ডিএনএ আরএনএ আমরা বডিতে পুশ করে দিলাম, সেইটা, এই যে সিকোয়েন্সগুলো থাকবে, সেই সিকোয়েন্সগুলো কি করবে, সেন্ড ইনফরমেশন অথবা সিগন্যাল টু দ্য বডি টু প্রডিউস একটা নির্দিষ্ট অ্যান্টিজেন প্রডিউস করবে। অর্থাৎ বডি নিজেই অ্যান্টিজেন প্রডিউস করবে। তোমরা জানো যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলে একটা সেল আছে আমাদের বডিতে। হ্যাঁ, কি কি সেল বলো তো, দু একটা নাম বলতে পারবা কেউ? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, খুব বিখ্যাত একটা সেল আছে আমাদের বডিতে, যেটা নিজে অ্যান্টিজেন প্রেজেন্ট করে, অ্যান্টিজেন শো করে। অর্থাৎ এরকম সেলটা, এদিকে অ্যান্টিজেন থাকে। বলতো এটা এটা কি সেল? এটা হয়নি এক্স্যাক্টলি, বাট এরকম এরকম। স্যার মাস্ট সেল নাকি? না, মাস্ট সেল তো যেটা অন্য, এইটা সে মাস্ট সেল থেকে অন্য সেল তৈরি হয়, হ্যাঁ, না এরকম সেল থাকে না, বা এরকম 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 হয়, এরকম। কি সেল? স্যার যে অনুচক্রিকা নাকি স্যার? থ্রম্বোসাইট স্যার, থ্রম্বোসাইট, অনুচক্রিকা। না, এরকম না, তোমরা কাছাকাছি গেছো। আবার একটু সোজা করে দেয়, এরকম ই থাকে কাদের, এরকম পায়খানা বসানো এরকম স্যার থাকে। প্লাস্টিক, না স্যার, এন্ড ইয়ার রেটিকুলাম ডেনড্রাইটিক সেল, ডেনড্রাইটিক আচ্ছা, এরকম না, পেছানো এরকম। জি স্যার।
সেলদেরকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। জানিসটা Dendritic এপিসি তোমরা দেখবা সংক্ষেপে অনেক সময় বলে এপিসি, এপিসিএস। dendritic অনেক সময় করে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। তো এই কি করবে, বডি যখন ইনস্ট্রাকশন দেবে, স্যার মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি, হ্যাঁ এটা তো এটা 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 মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স যেটা আছে ওটা অ্যান্টিজেন। অ্যান্টিজেন প্রেজেন্ট করে এটাও। তো বডি যখন ইনস্ট্রাকশন দেবে তখন এই সেলগুলো কি করবে, অ্যান্টিজেন প্রডিউস করে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে, এদের মানে সেলের বাইরের দিকে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে। এই অ্যান্টিজেন গুলো তখন কি করবে, এই অ্যান্টিজেন গুলোর সাথে, যেমন মনে করো ডেনড্রাইটিক সেলের পাশে যদি এই অ্যান্টিজেন শো করে, তখন এই মিজল হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এমএসসি ক্লাস 1 অথবা ক্লাস 2, এরা এখানে ফাইন্ড করবে। তো এইভাবে কি করা হয়, বডি নিজেই অ্যান্টিজেন প্রডিউস করে। আমরা ডিএনএ অথবা আরএনএ কিভাবে দিতে পারি, সাধারণত যেটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া যেতে পারে বডিতে, স্কিনে অথবা ভেইনে অথবা লিম্ফ নোডে। হ্যাঁ, ইনজেকশনের মাধ্যমে নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ অথবা আরএনএ দেওয়া হয়। এরপরে কি করে, দেন দে ক্যান এন্টার বডি সেল, এরপরে বডির সেলের ভিতরে চলে যায়। Those cells will use the RNA sequences of the antigen to synthesize protein. এখন আরএনএ সিকোয়েন্সটা ইউজ করে, কারণ এখানে ডিএনএ ভ্যাকসিনও যদি আমরা দেই, ডিএনএ তে তোমরা জানো ডিএনএ তে সিকোয়েন্স থাকে, ডিএনএ থেকে আরএনএ হয়, তাই না? অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ, সেই এমআরএনএ বা আরএনএ সিকোয়েন্সটা ইউজ করা হয় প্রোটিন সিনথেসিসের জন্য। আর এর পরবর্তী যে অংশটা, এরপরে যে প্রোটিন বা অ্যান্টিজেন হলো, অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি তৈরি হওয়া, হ্যাঁ, অথবা অ্যান্টিজেন এরপরে যে ইমিউনো রেসপন্স হওয়া, সেগুলো অন্যান্য যে ভ্যাকসিন আমরা ইউজ করি, ভ্যাকসিনের যেভাবে মেকানিজম একই রকম ভাবে কাজ করে। The antigen is presented at the surface of a subset cells and triggers the activation of specific cells of the immune system. বিভিন্ন সেলকে অ্যাক্টিভেট করবে। আচ্ছা, ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন ডেভেলপ হয়েছে, এবং নিউক্লিক অ্যাসিড বেসড ভ্যাকসিনের কিছু পজিটিভ দিক আছে, যেটা বোথ লাইভ অ্যাটেনুয়েটেড এবং সাব ইউনিট ভ্যাকসিনের। সাব ইউনিট ভ্যাকসিনের যে সুবিধাগুলো তোমরা জানো, যে সাব ইউনিটটা হলো যে একটা প্যাথোজেনের যে অংশটা ভিরুলেন্ট, হ্যাঁ, সেই ভিরুলেন্ট জিন, হ্যাঁ, সেই জিনটাকে আলাদা করা হয়। আলাদা করে সেই জিনটা কি করতে পারে, সেটা হয়তো কোনো প্লাজমিডের সাথে ইন্টাগ্রেটেড করে, অথবা সেই জিনটা ইটসেলফ যেটা ইনজেক্ট করা যেতে পারে, ইনজেক্ট করে সেই একই রকম ভাবে আমরা ইমিউনো রেসপন্স পাই। তো এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিসটাও আমরা পাচ্ছি। প্লাস লাইভ ভ্যাকসিনের যে সুবিধা, লাইভ ভ্যাকসিন দিলে লাইভ, অর্থাৎ সাবিল ভ্যাকসিনের একটা অসুবিধা আছে, মানে সেটা তোমরা জানো যে খুব বেশি ইমিউনোজেনিক না, হ্যাঁ, খুব বেশি যে স্ট্রং ইমিউনো রেসপন্স সেটা পাওয়া যায় না, কারণ শুধু একটা অংশ কাজ করে, এছাড়া আরো যে অন্যান্য অংশগুলো থাকে সেগুলোর যে একটা ইফেক্ট থাকতে পারে সেগুলো পাই না। তো এই যদি আমরা ডিএনএ বা আরএনএটা নেওয়া হয়, সেক্ষেত্রে ওই টার্গেট জিনটা ছাড়াও, মানে ভিরুলেন্ট জিনটা ছাড়াও অন্য জিন বা অন্য অনেক ধরনের অংশ থাকে যেগুলো কাজ করে, ঠিক আছে? তো আর নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন যেটা ডিএনএ আরএনএ হতে পারে এনকোডিং দ্য অ্যান্টিজেন অফ ইন্টারেস্ট। তো এই যে ডিএনএ অথবা আরএনএ, হ্যাঁ, এখানে যে আমরা অ্যান্টিজেনটা টার্গেট করব, সেই অ্যান্টিজেনের কোডিং জোনটা, অর্থাৎ যে সিকোয়েন্সটা থাকে, সেই সিকোয়েন্সটা ইনফরমেশন গুলো সেই ডিএনএ অথবা আরএনএ মধ্যে থাকে। এটা রিলেটিভলি সিম্পল টু জেনারেট, খুবই সিম্পল, কারণ তুমি প্যাথোজেনটা নিয়ে সেই প্যাথোজেন থেকে ডিএনএ অথবা আরএনএ এক্সট্রাক্ট করবা। ব্যাকটেরিয়া হলে ডিএনএ, ভাইরাস হলে ডিএনএ বা আরএনএ, আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আরএনএটা এক্সট্রাক্ট করে তুমি সেটা বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে তুমি টার্গেট মানে চিহ্নিত করতে পারবে যে কোন অংশটা কোডিং জোন, হ্যাঁ, অর্থাৎ কোন অংশটা অ্যান্টিজেনের জন্য কোড করে। অর্থাৎ অ্যান্টিজেনটা আসলে কি, যে এই যে একটা ব্যাকটেরিয়ার ভিতরে তো ডিএনএ আছে, তাই না? তো সেই যে এই যে ডিএনএ,
এই ডিএনএ এর মধ্যে তো একটা কোডিং রিজিয়ন আছে যেটা অ্যান্টিজেন প্রডিউস করে, সেটা কিন্তু ব্যাকটেরিয়ার বডির ভিতরেই, মানে ব্যাকটেরিয়ার সেলের মধ্যে সেই অ্যান্টিজেনটা প্রডিউস হচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিয়া লাইপোপলিস্যাকারাইড তৈরি হবে। এটা কিন্তু একটা সিগন্যালের মাধ্যমে সেই পলিস্যাকারাইডটা তৈরি হচ্ছে বা প্রোটিনটা তৈরি হচ্ছে, পেপটিডোগ্লাইকেন বা যেটাই হোক, এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, সেটা তৈরি হচ্ছে। সেটা কিন্তু সিগন্যালটা এই ডিএনএ থেকে যাচ্ছে। তো সেই ডিএনএটা যদি আমি আলাদা করতে পারি এবং সেই ডিএনএটা যদি আমি আহ, মানুষের বডিতে বা ফিশের বডিতে দিয়ে দেই, তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু এখানে চলে যাচ্ছে। তো ফাইনালি এই সিকোয়েন্সটা তখন হোস্টের যে মেশিনারি, হ্যাঁ, জেনেটিক মেশিনারি, সেই মেশিনারি কি করবে, এই ডিএনএটাকে ভাববে তার বডির ডিএনএ, হ্যাঁ, এবং সেটা ভেবে সেখানে থেকে সে সিগন্যালটা নেবে। সে ডিএনএ থেকে সিগন্যাল নিয়ে সে অ্যান্টিজেন তৈরি করবে। আরএনএ এর ক্ষেত্রে একই রকম ভাবে, যে আরএনএ এখানে আসে, আরএনএ থেকে তখন আরএনএ থেকে আরো সিম্পল, হ্যাঁ, আরএনএ থেকে সহজে ডাইরেক্টলি সেক্ষেত্রে এমআরএনএ এবং প্রোটিন তৈরি হতে পারতেছে। আরএনএ থেকে এমআরএনএ এবং প্রোটিন তৈরি হলো। সেক্ষেত্রে আরএনএটা পজিটিভ সেন্স আরএনএ, নেগেটিভ সেন্স আরএনএ হতে পারে। নেগেটিভ সেন্স হলে সরাসরি এমআরএনএ তৈরি হবে, মানে প্রোটিন তৈরি হবে। আর পজিটিভ সেন্সটা যদি হয় সেক্ষেত্রে নেগেটিভ সেন্স হওয়ার পরে সেটা আবার এমআরএনএ হয়ে প্রোটিন তৈরি হবে। এবং সেটা বডি, কারণ বডির মধ্যে যখন যাবে হোস্টের বডিতে, তখন হোস্ট এটাকে নিজের বডির আরএনএ বা ডিএনএ মনে করবে এবং সেখান থেকে সিগন্যাল নিয়ে প্রোটিন তৈরি করে। এটা হলো সিম্পল একটা ম্যাটার। আর কিছু অ্যাডভান্টেজ আছে ওভার দ্য ভ্যাকসিন দ্যাট ইনক্লুড প্রোডাকশন ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ স্কেলেবল, অর্থাৎ তুমি যেহেতু আরএনএ ডিএনএ, তুমি চাইলে তোমার যে কোনো পরিমাণ, যে যতটুকু ভ্যাকসিন দরকার তুমি ততটুকু ভ্যাকসিনই তৈরি করতে পারবা, এবং সেই জন্য কি হবে, কস্ট ইফেক্টিভ। হুম এবং ডিএনএ আরএনএ স্টোর করা খুব সহজ, হ্যাঁ, কোল্ড স্টোরেজ না হলেও হয়, কারণ ডিএনএ আরএনএ চাইলে অনেক সময় এটাকে ড্রাই করা যায়, যে ফ্রিজ ড্রাই করে লাইফোফিলাইজ, হ্যাঁ, অর্থাৎ টিউবের জাস্ট নিচে একটা পাউডারের মতো থাকবে, এরপরে এখানে যদি তখন তুমি ওয়াটার দাও, তখন সেটা ডিএনএ আরএনএ হয়ে যাবে নির্দিষ্ট কনসেন্ট্রেশনে। সেই জন্য এটা স্টোরেজ, কোল্ড স্টোরেজের প্রয়োজন হয় না। হুম রুম টেম্পারেচারে স্টোরেজ করা সম্ভব হয়। এবং এখন বর্তমানে নিউ আরএনএ বেসড ভ্যাকসিন যেটা হচ্ছে, ডেভেলপ হচ্ছে, অফার অল দ্য অ্যাডভান্টেজেস অফ নিউক্লিওটাইড বেসড প্রসেস ইনক্লুডিং এনহ্যান্সড ইমিউনোজেনিসিটি। And it has been suggested that this advanced technology may start a revolution in medicine. আমরা শেষের দিকে একটু দেখবো যে কিভাবে ক্যান্সার থেরাপিতে আরএনএ বেসড বা নিউক্লিওটাইড বেসড টেকনোলজি ভ্যাকসিনটা কিভাবে কাজ করে। শুধু রোগ প্রতিরোধ নয়, রোগ প্রতিরোধের ছাড়াও অন্য ক্ষেত্রে জিন জিন ট্রান্সফারের ক্ষেত্রেও কাজ হতে পারে, অথবা ক্যান্সার থেরাপিতে ক্যান্সার সেলটাকে নষ্ট করে দিতে পারে। আচ্ছা, তো আমরা এখন একটু দেখবো ডিএনএ ভ্যাকসিনটা আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে এটা কাজ করে। ডিএনএ ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলা যায়, খুব বেশি বলবো না, সিম্পল একটা ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝাবো। হুম তো ডিএনএ ভ্যাকসিন যেটা বললাম যে প্যাথোজেন, এটা ভাইরাস ধরা হয়েছে এখানে, যে ভাইরাস থেকে আমরা ভাইরাস থেকে ডিএনএটা এক্সট্রাক্ট করলাম, আইসোলেট করলাম, আইসোলেশন করলাম। এরপরে এই ডিএনএ তে তুমি কি করবা, এই ডিএনএটার একটা অংশ, যেটাকে আমরা বলতে পারি জিন অফ ইন্টারেস্ট, হ্যাঁ, জিন অফ ইন্টারেস্ট একটা অংশ, অথবা তুমি চাইলে এটা এই অংশের আশেপাশে আরো অংশ, পুরাটা আসলে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, ডিপেন্ড করে সাইজের উপর। সাধারণত 6-7 কিলো বেস, হ্যাঁ, কেবি পর্যন্ত প্লাজমিডে ইনসার্ট করা যেতে পারে, 6-7 হাজার, হ্যাঁ, এটা সম্ভব ইজিলি। তো জিন এইটা এখান থেকে 6-7 কেবি হতে পারে, অথবা তুমি যে টার্গেট জিন, হ্যাঁ, সেই জিনটাও নিতে পারো, জিন অফ ইন্টারেস্ট। তো জিন অফ ইন্টারেস্ট আমি এটা বেশি অংশ নিলাম, 6-7 কেবি, হ্যাঁ, কিলো বেস। এটা আগেও তোমাদের ক্লাসে বলেছি যে ভেক্টর থাকে একটা, এটা কমার্শিয়ালি কিনতে পাওয়া যায়। সে ভেক্টরের মধ্যে কিছু রিজিয়ন থাকে, তুমি দেখো এখানে যে একটাকে বলছে জিন অফ ইন্টারেস্ট, দ্যাট মিনস এই জায়গাটায় তোমার যে টার্গেট ভাইরাল জিন বা ব্যাকটেরিয়াল জিন, সেই জিনটা এখানে কি করবা, এখানে ইনসার্ট করতে হবে।
সে ইনসার্ট করার জন্য গত ক্লাসে তোমাদের বলেছি যে একটা লিনিয়ার প্লাজমিড ভেক্টর থাকে, এখানে কিছু এনজাইম দেওয়া হয়, বাফার দেওয়া হয়, এবং এই জিনটা বা প্রোডাক্টটা দেওয়া হয়, ডিএনএটা। এটা ডিএনএ দিতে হবে, আরএনএ দেওয়া যাবে না এখানে, ডিএনএটা দেওয়া হয়। এবং এই ডিএনএটা তখন কি করবে, এই যে এটা প্লাজমিডটা, এটা তো এটা ডাবল স্ট্যান্ডার্ড, আর তুমি যে এটা দিলা ডিএনএটা, সেটাও ডাবল স্ট্যান্ডার্ড। এটা তখন কি করা হয়, এটা লাইগেট করে, এর সাথে লাইগেট করে এরকম সার্কুলার হয়। এবং এটা তুমি দেখো খেয়াল করে, এখানে একটা প্রোমোটার রিজিয়ন বলা হয়। প্রোমোটার রিজিয়ন মিন প্রমোট করে। প্রমোট মিনস এইখানে এটা তো তুমি এর বডিতে দিয়ে দিবা, কি বলে, হোস্টের বডিতে, তো এটা আবার মাল্টিপ্লাই হবে। এই জিনটা এই প্রোমোটার রিজিয়ন সহ বডিতে যখন চলে যাবে, চলে গিয়ে এটা রেপ্লিকেশন হবে। হ্যাঁ, এটা রেপ্লিকেশন হলে এই প্রোমোটার রিজিয়নটা এটা ইনিশিয়েট করে যে রেপ্লিকেশন, হ্যাঁ, রেপ্লিকেশনে ইনিশিয়েশন করে। এরপরে আরো কিছু অংশ আছে, এখানে দেখো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, অর্থাৎ এখানে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে। যখন এটাকে কালচার করা হয় ইকোলাই সেলে, তখন এইটা এমন ভাবে কালচার করা হয় যে যে ব্যাকটেরিয়ার ভিতরে এই প্লাজমিডটা যায়, হ্যাঁ, সেই ব্যাকটেরিয়াই শুধু গ্রো করবে, কারণ কন্টামিনেশন হতে পারে, অন্য ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ডিএনএ গুলো চলে যেতে পারে। সেই জন্য কি করা হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। হ্যাঁ, এই কালচারে অ্যান্টিবায়োটিক দিলে যেসব ব্যাকটেরিয়ার ভিতরে এই প্লাজমিডটা আছে শুধু সেগুলো গ্রো করবে, বাকিগুলো গ্রো করতে পারবে না, কারণ অ্যান্টিবায়োটিক সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। আর এই প্লাজমিড যেটা থাকবে সেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, সেই জিনটা কি করে, ওই অ্যান্টিবায়োটিকটার অ্যাক্টিভিটি নষ্ট করে দেয়, যার ফলে গ্রো করতে পারে। সো ইকোলাইতে গ্রো করবে, প্রোডাকশন বাই ব্যাকটেরিয়া, যেটা ইকোলাই সাধারণত, প্রোডাকশন হওয়ার পরে এখানে ইকোলাই গ্রো করবে। এই ইকোলাই থেকে এই প্লাজমিডটাকে হ্যাঁ পিউরিফাই করা হয়, মানে লাইসিস করা হয়। লাইসিস করে শুধু প্লাজমিড ডিএনএটাকে পিউরিফিকেশন করা হয়, এক্সট্রাকশন করা হয়, এবং এই প্লাজমিড ডিএনএ পরবর্তীতে ফিশকে ইনজেক্ট করে দেওয়া যায়। ফিশকে আমরা ইনজেকশনের মাধ্যমে এখানে দিতে পারি। ভেরি সিম্পল, খুবই সহজ। তো এখন এটা তো হয়ে গেল কাজটা। এরপরে কি হবে, এরপরে ফিশের বডিতে কি হচ্ছে, সাপোজ আমরা ফিশের মাসেলে আমরা এই ইনজেকশনটা দিলাম, তো ফিশের মাসেলে কি করবে, হ্যাঁ, এই ফিশের মাসেলে তখন এই প্লাজমিডটা চলে গেল। প্লাজমিড মানে হলো যে এখানে একটা জিন আছে, একটা জিন অফ ইন্টারেস্ট আছে, একটা ডিএনএ সিকোয়েন্স আছে। সেই ডিএনএ সিকোয়েন্সটা কি করবে, যেই ডিএনএ সিকোয়েন্সটা তখন মাসেলে গিয়ে মাসেল থেকে অন্য সেলে যেতে পারে, সেলে গিয়ে ওই সিকোয়েন্সটা তখন বলবে বডির যে মেশিনারি, জেনেটিক মেশিনারি, তাদেরকে যে অ্যান্টিজেন প্রডিউস করতে। তখন বডিতে অ্যান্টিজেন প্রডিউস হবে। অ্যান্টিজেন প্রডিউস হওয়ার পরে দেখো এখানে একটা সেল আছে, যে এই সেলটা যেটা বলছিলাম, মনে করো এটা ডেনড্রাইটিক সেল। তো ডেনড্রাইটিক সেলের এই যে পাশে দিকে এখানে দেখো, এখানে হ্যাঁ অ্যান্টিজেন শো করতেছে। সেই অ্যান্টিজেন শো করলো। তো অ্যান্টিজেনটার সাথে তখন দেখো এখানে এমএসসি ক্লাস 1, এমএসসি ক্লাস 2 এরা এটার সাথে অ্যাটাচ হচ্ছে, এবং টিসিআর, টি সেল রিসেপ্টর, কারণ অ্যান্টিজেন সাথে বাইন্ড করার জন্য এক ধরনের রিসেপ্টর লাগে, কারণ অ্যান্টিজেন এক ধরনের প্রোটিন, এটার সাথে বাইন্ড করবে রিসেপ্টর। এবং CD4 এবং CD8, হ্যাঁ, সিডি মিনস হলো ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমাদের আগের ক্লাসেও হয়তো বলেছি একবার, যে এমএসসি ক্লাস 2 আর ক্লাস 1 এর সাথে CD8 হ্যাঁ সেল জয়েন করে, আর ক্লাস 2 এর সাথে CD4। এখানে মনে রাখবা যে 2 এর সাথে 4, 2 মাল্টিপ্লাই 4 8, হ্যাঁ, 1 এর সাথে 8, 1 মাল্টিপ্লাই 8 8, অর্থাৎ 1 এর সাথে 8 মিলে 8, 2 এর সাথে 4 মিলে 8। তো এভাবে মনে রাখবা যে অর্থাৎ এমএসসি ক্লাস 1 এর সাথে CD8 পজিটিভ বা CD8 সেল বাইন্ড করবে, আর ক্লাস 2 এর সাথে CD4। সো এগুলো বাইন্ড করলো। এখন দুই ধরনের হতে পারে, যেহেতু ক্লাস 1 ক্লাস 2, ক্লাস 1 এর সাথে CD8, পরবর্তী CD8 পজিটিভ টি সেল, আর এখানে ক্লাস
2 এর সাথে CD4 এবং CD4 টি সেল, পরবর্তী CD4 টি সেল হলো এখানে CD4 টি পজিটিভ, মানে CD4 পজিটিভ CD8 পজিটিভ টি সেল। তো দুইটার আবার দুই ধরনের কাজ। এখন দেখো এখানে CD8 টি সেল থেকে এটা পরবর্তীতে কি হবে, এখানে মেমোরি CD8 টি সেল হবে আর অ্যাক্টিভেটেড CD8 টি সেল হবে। মেমোরি টি সেল মানে হলো এটা মেমোরিটা ধরে রাখবে, অর্থাৎ পরবর্তীতে যদি কোনো ধরনের ইনফেকশন হয় সিমিলার মানে প্যাথোজেন দ্বারা, তখন খুব সহজেই এই মেমোরির মাধ্যমে ওটাকে ডিটেক্ট করতে পারবে যে কোন ধরনের প্যাথোজেন। আবার অ্যাক্টিভেটেড CD8 টি সেল যেটা কি করবে, এটা দেখো অ্যাক্টিভেটেড মিন্স এরা এই যে প্যাথোজেন, এটা হ্যাঁ প্যাথোজেনটাকে মেরে ফেলবে, ডাইং ইনোকুলেটেড সেল, অর্থাৎ যে প্যাথোজেন সেটাকে মেরে ফেলতে পারবে, অথবা কোনো ইনফেক্টেড সেলকেও এটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেটা মেরে ফেলতে পারে। আচ্ছা, এখন এইখানে আরেকটা যেটা হচ্ছে CD4 টি সেল, যেটা CD4 টি সেল থেকে এখানে এটা আবার এটা এটা তোমার বি সেল তৈরি করবে। বি সেল মিন্স এটা হলো বি সেল থেকে তোমার অ্যান্টিবডি তৈরি হয়, তোমরা জানো। হ্যাঁ, বি সেল বাউন্ড টু অ্যান্টিজেন, এই যে বি সেল এটার সাথে অ্যান্টিজেন বাউন্ড করা আছে, এবং অ্যান্টিজেনের সাথে এখানে অ্যান্টিজেন বি সেল বাউন্ড টু অ্যান্টিজেন, অর্থাৎ অ্যান্টিজেনের সাথে বি সেলটা আছে, সেই বি সেলটা আবার কি করতেছে, অ্যান্টিবডি তৈরি করতেছে, কারণ অ্যান্টিজেনের সাথে বাইন্ড হওয়ার পরে এটা মনে করো অ্যান্টিজেন, এটা বি সেল পরবর্তীটা অ্যান্টিবডি তৈরি করবে। অর্থাৎ অ্যান্টিজেনের সাথে অ্যাটাচ হওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিজেনের এগেইনস্টে রেসপন্সে। সো অ্যান্টিবডি তৈরি হলো আইজিএম আইজিডি। হ্যাঁ, এখন এরপরে কি হবে, এই এটা দুই রকম হতে পারে আবার এই টি সেলের মতো। মেমোরি বি সেল হতে পারে, তোমরা জানো যে মেমোরি বি সেলটা এটা মেমোরি ধরে রাখবে, পরবর্তীতে যখন এই প্যাথোজেনটাই অ্যাটাক করবে রিয়েল প্যাথোজেন, তখন সাথে সাথে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, কারণ এখানে সেই প্যাথোজেনের যে সিগনেচার, হ্যাঁ অর্থাৎ এই যে অ্যান্টিজেনটা, এই যে জিনের যে সিকোয়েন্স বা অ্যান্টিজেনের কোডিং এর যে সিকোয়েন্স, সেটা তো সে নিয়ে নিচ্ছে, সেটাকে চিনতে পারছে। তো পরবর্তীতে যখন ওই প্যাথোজেন অ্যাটাক করবে রিয়েল প্যাথোজেন, তখন এই মেমোরি বি সেলের মাধ্যমে খুব মানে উইদিন শর্ট টাইম এই অ্যান্টিবডি গুলো তৈরি হয়ে যাবে। আরেকটা যেটা হতে পারে এই, অর্থাৎ এটা দেখো এই এটা আবার মেমোরি বি সেল, হ্যাঁ আবার অ্যাক্টিভেটেড বি সেল হতে পারে। অ্যাক্টিভেটেড বি সেল থেকে সাধারণত এটা যে অ্যান্টিবডি তৈরি হলো, তো মেমোরিটা যদি থাকে সেক্ষেত্রে খুব সহজেই এই অ্যান্টিবডিটা তৈরি করতে পারবে। যখন অ্যান্টিবডি তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হলে সে অ্যান্টিবডি তো তোমরা জানো যে নিউট্রালাইজ করে দিবে প্যাথোজেনটাকে। সো এইভাবে ডিএনএ ভ্যাকসিনটা কাজ করে। তোমরা কি এখানে বুঝতে পারছো কি বুঝাইছি? কোনো কোশ্চেন থাকলে এখানে বলো তোমরা। স্যার CD4 টি সেল যেটা আছে স্যার, ওখান থেকে স্যার এই পাশে স্যার মেমোরি সেল আর অ্যাক্টিভেটেড সেল যে হয় স্যার, ওইখান থেকে একটা মানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। ও, এটা 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 না? সে- হ্যাঁ, জি স্যার, এটা 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 স্যার CD4 টি সেল। হ্যাঁ, এখানে এটা এই যে দেখো CD4 টি সেল, এখান থেকে আমাদের বি সেলও হচ্ছে, আবার এটাও হতে পারে CD4 টি সেল থেকে আবার এখানে দেখো এটা এখানে টি সেলও হতে পারে। এখানে এটা কিন্তু টি সেল, তাই না? CD4 টি সেল। জি স্যার। হ্যাঁ, আর এটা CD8 টি সেল। দুটো থেকেই এই মেমোরি সেল হতে পারে। CD8 থেকেও মেমোরি সেল হতে পারে, এখানে এটাই মনে করো এখান থেকে জাস্ট এখানে চলে আসলো, এখান থেকে আবার মেমোরি সেল অ্যাক্টিভেটেড টি সেল তৈরি হলো। তো এটা CD4 থেকে হতে পারে, CD8 থেকে হতে পারে, যে জন্য এটা এখানে আরো দেওয়া হচ্ছে। কিন্তু CD8টা আবার কিন্তু এই কাজ করতে পারবে না, CD8টা কিন্তু বি সেল তৈরি করতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু হবে না, বুঝতে পারছো? CD8 যেটা, এটা চাইলে বি সেল করতে পারবে না, বাট এটা CD4 টি সেল যেহেতু, সেহেতু এটা টি সেল, এখানে এরাও আবার মেমোরি টি সেল বা অ্যাক্টিভেটেড টি সেল হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? আবার জি এখানে স্যার। দেখো কিছু সাইটোকাইন তৈরি হচ্ছে, এরা যখন এখান থেকে এটা দেখো এরো এটা এটা এবং এটা এরা দুটোই একই রকম টি সেল, এরা আবার কিছু সাইটোকাইন তৈরি হচ্ছে। সাইটোকাইন মানে হলো বিভিন্ন ধরনের প্রোটিন, হ্যাঁ যেমন ইন্টারলিউকিন, ইন্টারফেরন, এগুলো হচ্ছে সাইটোকাইন। সাইটোকাইনটাও কিন্তু ইন্টারফেয়ার করে ভাইরাল রেপ্লিকেশনে, ভাইরাসের রেপ্লিকেশন সাইকেলটাকে এরা স্টপ করে দিতে পারে। আবার অনেক সময় কি হতে পারে যে তোমরা জানো যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন হয়, তাই না?
যে ইনফ্লামেটরি সাইটোকাইন আমাদের যে কোথাও ইনফেকশন হলে ব্যথা হয়, পেইন হয় বা ফুলে যায়, এগুলো সাইটোকাইনের জন্য। আবার কিছু আছে অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন, যেগুলো ওই ব্যথাটাকে প্রশমিত করে দেয়। তো বিভিন্ন ধরনের সাইটোকাইন তৈরি হতে পারে এবং সেটা এর জন্য হতে পারে। সেই জন্য তোমরা দেখেছো ছোটবেলায় ভ্যাকসিন যদি দেওয়া হয়, হ্যাঁ ফুলে যেত তাই না, ব্যথা হতো, জ্বর জি হয়। স্যার। কেন হয়? কারণ ওই জায়গাটা এই ধরনের সাইটোকাইন তৈরি হয়। সাইটোকাইন তৈরি হলে যেটা, এখন আরেকটা জিনিস তোমরা নাম শুনেছো হয়তোবা, এই করোনার সময় করোনা ভাইরাস অ্যাটাক করলে কোনো কোনো ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয়, তার মধ্যে একটা প্রবলেম বলা হয় সাইটোকাইন স্টর্ম। নাম শুনেছো শব্দটা? সাইটোকাইন স্টর্ম। স্টর্ম মানে কি? ঝড়। অর্থাৎ এত বেশি পরিমাণে সাইটোকাইন তৈরি হয়, হ্যাঁ, যার ফলে প্রচুর জ্বর হয়। হুম, মানে তোমরা জানো যে 103-104 জ্বর হয় এবং কাঁপুনি দিয়ে, মানে অসহ্য জ্বর। আমার হয়নি, বাট যেটা অনেকের কাছ থেকে শোনা, এরকম হয়, প্রচন্ড রকম জ্বর জ্বর হয়ে যায়। এই জ্বরের মধ্যে, মানে জ্বর থেকে জ্বর, তোমরা আবার দুটাকে এক মনে করো না। স্টর্ম হলো ঝড়, হ্যাঁ, সাইটোকাইন স্টর্মের জন্য আবার হয় জ্বর, হ্যাঁ, ফিভার। তো এটা হয়। সেই জন্য অনেক সময় কি করে, অ্যান্টি ইনফ্লামেটরি, আমরা যে নাপা খাই, নাপা এক্সটেন বলো, এক্সট্রা বলো, যেটা প্যারাসিটামল, এটা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি এক ধরনের মেডিসিন। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ব্যথা বা জ্বরের যে এটা এই জ্বরটাকে প্রশমিত করে, সেজন্য এটা অ্যান্টি ইনফ্লামেটরি। হ্যাঁ, বুঝতে পারছো? সেজন্য ভ্যাকসিন দিলে এই ধরনের সিমটম হতে পারে। হ্যাঁ, প্রথম দিকে, কারণ এই ধরনের কার্যক্রম তো বডিতে হবে, সো এই ধরনের সিমটম হতে পারে। বাট দ্যাটস, যদি খুব মানে অল্প পরিমাণে হয় সেটা মানে অ্যাকসেপ্টেবল। বা যদি খুব বেশি পরিমাণে জ্বর হয়, খুব বেশি পরিমাণে সাইটোকাইন তৈরি হয়, সেক্ষেত্রে তোমাদেরকে ভাবতে হবে যে এই যে ভ্যাকসিনটা আসলে দেয়া যাবে কিনা, বা ভ্যাকসিনের ডোজটা, সেজন্য অপটিমাইজ করা, ডোজ অপটিমাইজ করা, হ্যাঁ, সেটা করতে হয়। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে এখানে এই ফিগারটাতে? ডাইং ইনোকুলেটেড সেল যেটা দেওয়া আছে এটা থেকে আসলো। ডাইং ইনোকুলেটেড সেল, ইনোকুলেটেড এটা হলো ডাইং। হ্যাঁ, অর্থাৎ এই যে দেখো এখানে এখানে এই সেলটাই যদি হয়, এই এই সেলটাকে মেরে ফেলতেছে, ডাইং করে ফেলতেছে। অর্থাৎ ইনোকুলেটেড বলতে এখানে এই সেলটা ইনফেক্টেড হতে পারে, এখানে ভাইরাস ও ব্যাকটেরিয়া ইনোকুলেশন করা আছে ভাইরাস, বা এই সেলটা ইনফেক্টেড সেল, তখন এই সেলটাকে সে মেরে ফেলতে পারে এই ইয়ের মাধ্যমে, কি বলে, টি সেল। সেল। টি সেলটা মেরে ফেলতে পারে, যেটা যেজন্য বললাম যে অ্যাপোপ্টোসিস টাইপের হতে পারে, সেলটাকে মেরে ফেলতে পারে। অর্থাৎ এই ধরনের কিছু সেল থাকবে যেগুলো মুভিং অ্যারাউন্ড, হ্যাঁ, মুভিং অ্যারাউন্ড, মুভ করে এরা আইডেন্টিফাই করবে কোনটা ইনফেক্টেড সেল। ইনফেক্টেড সেল আইডেন্টিফাই করে এদেরকে মেরে ফেলতে পারে, এটা করতে পারে টি সেল। কারণ এটা করতে পারে কি জন্য, এটা করার পেছনে কারণ হলো, এখানে দেখো এই যে এমএসসি ক্লাস 1 বা 2 আছে না, বা CD4, যেটা CD4 বা CD8, এইটার জন্য ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, দ্যাট মিনস এরা ডিফারেন্সিয়েট করতে পারে কোনটা হেলদি সেল, কোনটা ইনফেক্টেড সেল। হ্যাঁ, তোমরা দেখো এখানে কিন্তু এটা আছে, CD8টা কিন্তু আছে এখানে। এই CD8 এর জন্যই, CD8 পজিটিভ যেহেতু, CD8 এর জন্যই এরা ডিফারেন্সিয়েট করতে পারতেছে, হ্যাঁ, যে কোনটা ইনফেক্টেড সেল, কোনটা হেলদি সেল। সো ইনফেক্টেড সেলগুলোকে মেরে ফেলা, ডাইং করে দেওয়া। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, যদি না হয় আমরা নেক্সট যাই। এখন আরএনএ বেসড ভ্যাকসিন, আমরা পরের যেটা সেটা দেখব। এটা বর্তমানে দুইটা মেজর আরএনএ বেসড ভ্যাকসিন আছে, হুইচ আর ডিস্টিংগুইশড বাই দ্য ট্রান্সলেশনাল ক্যাপাসিটি অফ আরএনএ। তোমরা জানো যে আরএনএ থেকে প্রোটিনটা, এটা ট্রান্সলেশন বলা হয়, তাই না? এই জন্য ট্রান্সলেশনাল ক্যাপাসিটির উপর ভিত্তি করে এটা করা হয়। এটা কনভেনশনাল হলো নন এমপ্লিফাইং এমআরএনএ এন্ড সেলফ এমপ্লিফাইং এমআরএনএ। এটা নন এমপ্লিফাইং মানে হলো এই যে এমআরএনএ এরা, হ্যাঁ, এটা বডিতে ভিতরে গিয়ে যে পরিমাণ আরএনএ তুমি প্রবেশ করাবা, সে একই পরিমাণ আরএনএ থাকবে, এটা ভিতরে আর কোনো এমপ্লিফাই হবে না, মানে রেপ্লিকেশন হবে না। আর একটা হলো সেলফ এমপ্লিফাইং, অর্থাৎ এমআরএনএ যেটাকে বলা হয় রেপ্লিকন, অর্থাৎ এমআরএনএ ইটসেলফ এটা বডিতে এমপ্লিফাই হবে, রেপ্লিকেশন হবে, অর্থাৎ এমআরএনএ থেকে আরেকটা এমআরএনএ হবে,
অর্থাৎ সংখ্যা বাড়তে পারে, এটা বলছে। এই জন্য আরএনএটাকে বলা হয় যে পোটেন্ট স্টিমুলেটর অফ ইমিউনিটি। হ্যাঁ, আরএনএ থেকে খুব সহজেই এমআরএনএ প্রোটিন হতে পারে, সেই জন্য এটা খুবই পোটেন্ট এবং খুব অল্প মানে শর্ট টাইমে এরা ইমিউনো রেসপন্স প্রডিউস করতে পারে বডিতে। এবং এই জন্য মোস্ট কারেন্টলি ইউজ সেলফ রেপ্লিকেটিং আরএনএ ভ্যাকসিনস আর বেসড অন আলফা ভাইরাস জিনোম। কিসের ক্ষেত্রে আমি বলতেছি কিন্তু যে আলফা ভাইরাস, তোমাদেরকে আগে বলেছি যে আলফা ভাইরাস, হ্যাঁ, আলফা ভাইরাসের সাথে কিছু মিল আছে, যেমন তোমরা যে ডেঙ্গি না, ডেঙ্গি না, কি বলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা আলফা ভাইরাস। তারপরে আরো কিছু ভাইরাস আছে আমাদের পরিচিতের মধ্যে, ইনফ্লুয়েঞ্জা, এগুলো আলফা ভাইরাস। তো এই আলফা ভাইরাসের আরএনএ, এর আরএনএ ভাইরাস, এই আরএনএটা সেলফ রেপ্লিকেটিং, অর্থাৎ এখান থেকে যদি আমরা আরএনএ আইসোলেট করতে পারি, সেগুলো যদি ফিশের বডিতে দেওয়া হয়, বডি একটা ইমিউনো রেসপন্স করবে, বডিতে আরএনএ হবে এবং কন্টিনিউয়াস একটা প্রোটেক্টিভ ইমিউনিটি তৈরি হবে। এখন আমরা এখানে যদি ফিগার দেখি একটু, আরএনএ ভ্যাকসিনটা কিভাবে তৈরি করা হয়, টেকনোলজিটা কি। মনে করো এটা একটা আরএনএ কোডিং ফর অ্যান্টিজেন, এটা আরএনএ, এটা আরএনএ। তো এই আরএনএটা কি করা হলো, এই আরএনএটা এখান থেকে কোন একটা সেলে, যেমন এটা একটা হতে পারে অ্যান্টিজেন, মানে ডেনড্রাইটিক সেল বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, হ্যাঁ, এই সেলের ভিতরে এন্ট্রি করলো, এন্ট্রি করার পরে এটা আরএনএ, হ্যাঁ, এরপর আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হলো, প্রোটিন সিনথেসিস মানে হলো অ্যান্টিজেন, অ্যান্টিজেন তৈরি হলো, ফলে কি হলো, এই সেলের বাইরে অ্যান্টিজেন, অ্যান্টিজেনটা অ্যাক্টিভেট হলো। অ্যাক্টিভেট হওয়ার পরে এখানে যে যেসব সেলগুলো এটাকে রিকগনাইজ করতে পারে, হতে পারে বি সেল বা টি সেল, ইমিউনো সিস্টেম সেল, সেই সেলটা এটা অ্যাক্টিভেট হয়ে গেল, অর্থাৎ অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেনের রেসপন্সে সে বি সেল বা টি সেল অ্যাক্টিভেট হলো, অ্যাক্টিভেট হয়ে ইমিউনো রেসপন্স হলো অথবা মেমোরি হলো, তাই না? তোমরা জানো যে বি সেল এবং টি সেল দুটোই মেমোরি থাকে। মেমোরি টি সেল একটা হতে পারে ইমিউনো রেসপন্স, সেটা ওই যে যেটা বললাম, সেলটাকে মেরে ফেলতে পারে, ওই ডিএনএ ভ্যাকসিনের মতো পরবর্তী অংশটা ইমিউনো রেসপন্স এ মেমোরি, এটা হতে পারে। হ্যাঁ, এরপরে আমরা কি করতে পারি, এটা সেলটা আসলে কিভাবে আসলে এই আরএনএ বা ডিএনএটাকে আমরা ফিশের বডিতে যদি ইনজেক্ট করি, তাহলে ইনজেক্ট করলাম, এখানে ইনজেক্ট করার পরে ফিশ বডিতে এই কাজগুলো হলো, সেলের ভিতরে এই কাজগুলো হতে শুরু করে। ঠিক আছে, এটা হলো। এরপরে কি হবে, ডিজিজ প্রিভেনশন কিভাবে করে, ডিজিজ প্রিভেনশন করতে পারে, যেমন প্রাইমারি রেসপন্স, যেটা ক্রিয়েশন অফ অ্যান ইমিউনোলজিক্যাল মেমোরি, ইমিউনোলজিক্যাল মেমোরি হতে পারে, যেমন আরএনএটা দেওয়া হলো, অ্যান্টিজেন তৈরি হলো, অ্যাক্টিভেশন হলো, মেমোরি সেল হলো, অ্যান্টিজেন প্রেজেন্ট মেমোরি সেল। এবং পরবর্তী সেকেন্ডারি রেসপন্স হতে পারে টু রিয়েল প্যাথোজেন, এটা তো বডিতে কিন্তু একটা তৈরি হয়ে গেল, অর্থাৎ বডি কিন্তু মানে সৈন্যগুলো প্রস্তুত রইল, বডির ভিতরে যে সৈন্য আছে সেগুলো প্রস্তুত রইল, অর্থাৎ বডিটা অ্যালার্ট হলো, হ্যাঁ, অ্যালার্ট করে রাখলাম আমি, অর্থাৎ জাগিয়ে রাখলাম। এরপরে কি হবে, যখন রিয়েল প্যাথোজেন যখন অ্যাটাক করবে, তখন আমার তো মেমোরি সেল রয়েই গেছে এখানে, মেমোরি টি সেল অথবা বি সেল, হ্যাঁ, তখন এখানে একটা প্যাথোজেন আসলো, প্যাথোজেনের তো অ্যান্টিজেন এটা নিজেই বেয়ার করে, কারণ প্যাথোজেন তো অ্যান্টিজেন তৈরি করতে পারে, কিন্তু আমি তো অ্যান্টিজেনটাকে আগে চিনিয়ে রাখছি, হ্যাঁ, যে এরকম অ্যান্টিজেন। তো যখন অ্যান্টিজেনটাকে এই বি সেল বা টি সেল, মেমোরি বি সেল টি সেল যখন এটার ইয়েতে আসবে, কন্টাক্টে আসবে, তখন এটাকে রিকগনাইজ করতে পারবে, খুব ইজিলি রিকগনাইজ করবে এবং র্যাপিড রেসপন্স হবে, র্যাপিড হবে এবং স্ট্রং হবে, অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে যেটা রেসপন্স হলো এবং এটা খুবই স্ট্রং রেসপন্স, যার ফলে কি হবে, খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি তৈরি হলো খুব দ্রুত, অ্যান্টিবডি তৈরি হলে আরেকটা কি হতে পারে, এটা অ্যান্টিবডি তো যেটা নিউট্রালাইজ করে দেবে, প্যাথোজেনটাকে মেরে ফেলবে, অথবা সেই প্যাথোজেন এই প্যাথোজেনটা যে সেলকে অ্যাটাক করছে, হ্যাঁ, তোমরা জানো যে CD4 CD8 পজিটিভ সেল যেটা থাকবে, হ্যাঁ, টি সেল, সে এটাকে চিনতে পারবে, পরে এই যে সেলগুলো নষ্ট হয়েছে মানে ইনফেক্টেড, সেই সেলগুলোকে মেরে ফেলবে। সেল মেরে ফেলা মানে কিন্তু সেলের ভিতরে যে প্যাথোজেন থাকে সেটাকেও মেরে ফেলা,
তার ফলে এই প্যাথোজেনটা কি হলো, ফার্দার আর কোনো ইনফেক্ট করতে পারলো না। বিশেষ করে ক্যান্সার সেলের ক্ষেত্রে এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ। কারণ ক্যান্সার সেল যেগুলো, এগুলো কিন্তু ডেঞ্জারাস, কারণ এর ভিতরে ভাইরাস থাকে। তো ক্যান্সার সেলটাকে যদি আমরা ডেস্ট্রয় করে দিতে পারি, তাহলে সে ফার্দার মেরে ফেলতে পারতেছে না, মানে অন্য সেলকে অ্যাটাক করতে পারতেছে না। ঠিক আছে, এরপরে আরেকটা মনে হয় লাস্ট স্লাইড। এখন অ্যাপ্লিকেশন ইন ক্যান্সার থেরাপি ইন হিউম্যান, যেটা বলছিলাম কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এখন মানে ডিজিজ ট্রিটমেন্টটা যদি করি, মনে করো আমাদের বডির কিসের কথা বলতেছেন, আমাদের টিউমার আছে। টিউমার তো তোমরা জানো এটা কিন্তু একটা ক্যান্সার সেল, তাই না? টিউমারটা ক্যান্সার সেল, অর্থাৎ এটা আনলিমিটেড গ্রোথ হয়। কেন? জি স্যার। কারণ এদের যে ভাইরাস থাকে, ভাইরাসটা এমন ভাবে এটা করে, তোমরা সেল ডিভিশন তো পড়েছো তাই না, যে সেল ডিভিশন ক্রোমোজোম থেকে যেটা ক্রোমোজোমের অ্যাপ্লিকেশন হয়, তাই না? হ্যাঁ, মাইটোসিস পড়েছো না? জি স্যার। মাইটোসিসে কি হয় বলতো, একটা গুরুত্বপূর্ণ ক্রোমোজোমের অংশ আছে যেটা সেল ডিভিশনের জন্য গুরুত্বপূর্ণ। টেলোমিয়ার। টেলোমিয়ার, দ্যাটস গুড। টেলোমিয়ারটা কি? ক্রোমোজোমের একটা অংশ, এবং এটা কিন্তু প্রান্তে, তাই না? টার্মিনাল রিজিয়নে থাকে। তো এই যে প্রত্যেকবার সেল ক্রোমোজোমের রেপ্লিকেশন হচ্ছে, একটা থেকে দুইটা হচ্ছে, প্রত্যেকটা রেপ্লিকেশনের সময় এই টার্মিনাল রিজিয়নের, হ্যাঁ, টেলোমিয়ারের এই কিছুটা ফিক্সড কিছু সিকোয়েন্স আছে। ডিএনএ, ক্রোমোজোমের এখানে ডিএনএ থাকে, জানো? ডিএনএ কিছু ফিক্সড নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, এক একটা অর্গানিজমের জন্য এক এক রকম থাকে, এবং এটা লেন্থটাও ডিপেন্ড করে। কিছু কিলো বেস পেয়ার হতে পারে, 10-15 কিলো বেস পেয়ার, এরকম লেন্থ থাকে। তো প্রত্যেকটা রেপ্লিকেশন যখন হবে, হ্যাঁ, তখন টেলোমিয়ারের, তোমরা জানো রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, তাই না? করেছো না রেপ্লিকেশন ফর্ক? জি স্যার। রেপ্লিকেশন ফর্ক যখন হয় এরকম, হ্যাঁ, তোমরা জানো যে ডিএনএ রেপ্লিকেশন 5 প্রাইম থেকে 3 প্রাইম, অর্থাৎ এটা এরকম যদি হয়, একটা খেয়াল নেই, এটা 5 প্রাইম, এটা 3, আর এটা 3, এটা 5, তাই না? তো 5 প্রাইম থেকে 3 প্রাইম, তার মানে যেটা ফরওয়ার্ড, যেটা স্ট্র্যান্ড, এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, এটা 5 থেকে 3 এদিকে হয়ে যায়। আর রিভার্সের সময় কি হয়, রিভার্স স্ট্র্যান্ডের এটা কিন্তু 5 3 এই দিক থেকে আসে। তো এটা কিন্তু একটা অংশ অংশ করে হয়, তোমরা জানো এটা, তাই না? এরকম ভাবে হলো, এই যে প্রত্যেকটা বার হচ্ছে, এখানে একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, এবং প্রত্যেকবারে টেলোমেয়ারের একটা অংশ লস হয়। টেলোমেয়ার অর্থাৎ যে এটা প্রান্ত, টার্মিনাল রিজন, একটা কিছু সিকোয়েন্স, প্রত্যেকবার কিছু সিকোয়েন্স এখানে লস হয়, কারণ এখানে যে হচ্ছে অল্প অল্প অংশ করে, হ্যাঁ, একটা অংশ লস হয়। তো প্রত্যেকবার লস হতে হতে, হ্যাঁ, এমন একটা পর্যায়ে আসে যে এইটা আর রেপ্লিকেশন হতে পারে না, বুঝছো? তখন এই সেলটা মারা যায়, অর্থাৎ এই সেলটা ফার্দার ডিভাইড করতে পারে না। সেই জন্য আমাদের যে দেখো, আমাদের বডির যে সেলগুলো আছে, এই সেল মারা যায়। হ্যাঁ, কোনো সেলই মানে আজীবন বেঁচে থাকে না। কিন্তু আমাদের বডির যে জানো যে সেল প্রডিউস হয়, সেল মাস্ট সেল, হ্যাঁ, এই সেল থেকে সেল তৈরি হচ্ছে। হুম কিন্তু যে কাহিনীটা হয় আসলে এই টিউমার সেলের ক্ষেত্রে, টিউমার সেলেও তো ডিভিশন হয়। তো ডিভিশন হওয়ার জন্য এই যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা এটা এমন খারাপ, এই টেলোমিয়ারের যে সিকোয়েন্স গুলো, টেলোমারেস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, হ্যাঁ, এক ধরনের এনজাইম থাকে যেটা বলে টার্ট, TERT, TERT, হ্যাঁ, টেলোমারেস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই এনজাইমটা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, মানে যেগুলো টিউমারোজেনেসিস ভাইরাস, হ্যাঁ, এদের ক্ষেত্রে থাকে। তখন কি করে এই এনজাইমটা, এই যে টেলোমেয়ারের যে সিকোয়েন্স গুলো লস হচ্ছে না, এই লস গুলোকে ফুলফিল করে, অর্থাৎ ওই সিকোয়েন্স গুলোকে সাপ্লাই দেয়, যার ফলে কন্টিনিউয়াসলি এই সেলগুলো আর হয় না, বুড়া হয় না, হ্যাঁ, এজ হয় না, হ্যাঁ, কন্টিনিউয়াসলি এরা সেল ডিভিশন হয়, এবং এটা আনকন্ট্রোল সেল ডিভিশন হতে থাকে। এবং সেই সেল ডিভিশন যখন হয়, তখন দেখো এরা সংখ্যাটা যখন টিউমার তখন বড় হয়ে যায়, তাই না? তো এখন এই যে জিন, টার্ট জিন ফর এক্সাম্পল, এটা একটা জিন, জিন মানে প্রোটিন, প্রোটিন, তাই না? জিন মানে প্রোটিন। তো এখন
আমরা যদি এই টিউমারটাকে অ্যানালাইসিস করি, টিউমার থেকে যদি আমরা টিউমার থেকে ডিএনএ নিয়ে, হ্যাঁ, এটা যদি সিকোয়েন্সিং করি, অ্যানালাইসিস করে আমরা এই জিনের সিকোয়েন্সটা আইডেন্টিফাই করতে পারবো। তো এই জিনের সিকোয়েন্সটা যখন আইডেন্টিফাই করি আমরা, হ্যাঁ, এখান থেকে কিছু অ্যান্টিজেন পাওয়া যায় এখানে, কারণ এটা তো ভাইরাসের অ্যান্টিজেন, মনে করো অ্যান্টিজেন এ বি সি, এগুলো পাওয়া গেল। তো এখন পরবর্তীতে কি হবে, এই অ্যান্টিজেনের এগেইনস্টে আমরা কিছু, দেখো, আরএনএ কোডিং ফর স্পেসিফিক টিউমার অ্যান্টিজেন, আমরা কিছু আরএনএ তৈরি করব। অর্থাৎ ভ্যাকসিন যেরকম আমরা করি, আরএনএ ভ্যাকসিন তৈরি করব। তো সেই আরএনএ ভ্যাকসিনটা আমরা পুশ করব। পুশ করলে কি করবে, তখন দেখো এই যে অ্যান্টিজেন এ বি সি, হ্যাঁ, অ্যান্টিজেন এ বি সির সাথে এরা বাইন্ড করবে। দেখো এখানে হলো বি সেল বা টি সেল, ইমিউনো সিস্টেম সেল। এরা বাইন্ড করলে কি করবে, এই অ্যান্টিজেনটাকে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে এই যে টিউমার সেল বা টিউমার যে প্যাথোজেন, সেটাকে নিউট্রালাইজ করে দেবে, নষ্ট করে দেবে, কারণ এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা হলো পরবর্তীতে, এটা যেটা দেখো এখানে, এটা তো এটা এটা কিন্তু ইমিউনো সিস্টেম সেল। হ্যাঁ, ইমিউন সিস্টেম সেল, মনে করো ফ্যাগোসাইটিক সেল হতে পারে, ম্যাক্রোফাজ ফর এক্সাম্পল। হ্যাঁ, ইমিউন সিস্টেম সেল নাও অ্যাটাক টিউমার সেল। অর্থাৎ এইটা টিউমার সেলটাকে, যেমন আমরা তোমাদেরকে বললাম যে ইনফেক্টেড সেলগুলোকে CD4, CD8 যেটা সেল, হ্যাঁ, CD8 সেল, এটা ম্যাক্রোফেজের সাথেও থাকতে পারে, ডেন্ড্রাইটিক সেলের সাথেও থাকতে পারে। তখন কি করবে, এই যে টিউমার সেলটাকে মেরে ফেলবে, টিউমার সেলটাকে এনগালফ করবে, অ্যাটাক করবে। সাথে টিউমার সেলটা যখন মরে যাবে, তখন এই সেলটা কিন্তু আর ফার্দার মাল্টিপ্লাই করতে পারছে, মানে ডিভিশন হচ্ছে না। অর্থাৎ টিউমারটাকে আস্তে আস্তে কন্ট্রোলে নেওয়া সম্ভব। তো এই হলো মানে অ্যাপ্লিকেশন ইন হিউম্যান ক্যান্সার থেরাপি। এটা বুঝতে পারছো তোমরা? হুম, শুনতে স্যার পাচ্ছ? মোটামুটি স্যার, পুরোপুরি স্যার। পুরোপুরি বুঝো নাই? একটু কোথায় কনফিউশন থাকলে বলো। স্যার এই যে টেলোমিয়ার স্যার কি করে এটা বুঝতে পারছি, মানে ওটা স্টপ করে দেয় এটা, টেলোমিয়ার টেলোমেয়ারে ইজ। না, টেলোমেয়ার যেটা বললাম, এই যে রেপ্লিকেশন যখন হয়, ডিএনএ রেপ্লিকেশন, তখন প্রত্যেকটা রেপ্লিকেশনের সময় টেলোমেয়ার তো প্রান্তের দিকে থাকে। হ্যাঁ, রেপ্লিকেশন ফর্ক যখন হয়, তখন কিছু কিছু সিকোয়েন্স, হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, কিছু কিছু অংশ নষ্ট হয়। যেমন তোমরা যখন রশি কেটে কোনো কিছু বাঁধো, তখন অনেক সময় এক্সট্রা রশি থাকলে কিন্তু বেশি হয়ে যায়, সেগুলো ফেলে দিতে হয়, তাই না? তো এরকম যখন একটা থেকে দুইটা হচ্ছে, এরকম প্রত্যেকটা রেপ্লিকেশনে টেলোমেয়ারের একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে, মানে রিয়েল লাইফে যেটা হচ্ছে। এটা টিউমারের ক্ষেত্রে বলতেছি না, এটা রিয়েল লাইফে হচ্ছে। রিয়েল লাইফে হচ্ছে বলে আমরা কিন্তু বয়স্ক হচ্ছি, বুড়া হয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের সেল ডিভিশন আর হচ্ছে না। যখন হবে না, দেখো বুড়া মানুষের স্কিন গুলো ঢিলা হয়ে যায় কেন? কারণ তাদের বডির যে সেল প্রডিউস হওয়া, সেল ডিভিশন হওয়া, সেটা হয় না, সেটা স্টপ হয়ে যায়। কেন স্টপ হয়? কারণ টেলোমেয়ারটা মানে রেপ্লিকেশন করতে পারে না, টেলোমেয়ারটা মানে শেষ হয়ে যায়। অর্থাৎ এই সিকোয়েন্সটা শেষ হয়ে গেলে তখন আর রেপ্লিকেশন হতে পারে না। এই ফর্ক, রেপ্লিকেশন ফর্ক দরকার। তখন এটা ছোট হতে 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 এমন হবে, হ্যাঁ, এমন হবে যেন ফর্ক হতে পারবে না। তো রেপ্লিকেশন ফর্ক যদি না হয়, না হতে পারে, তখন কিন্তু আর রেপ্লিকেশন বা যে নতুন যে প্রাইমার বাইন্ড করবে এখানে, মানে বা সিকোয়েন্স বাইন্ড করবে, হ্যাঁ, প্রোমোটার, সেটা বাইন্ড করতে পারে না, রেপ্লিকেশনটা হয় না। হুম, তো রেপ্লিকেশন না হলে তখন সেল আর মানে বাড়ে না, তখন আমরা বুড়া হয়ে যাই। অর্থাৎ আমাদের বডির যে সেল, নর্মাল সেল, তাদের একটা নির্দিষ্ট আয়ু থাকে। সেই নির্দিষ্ট আয়ুর পরে আর সেল ডিভিশন হয় না। এটাই হলো এজিং এর মূল কারণ। হ্যাঁ, বয়স মানুষ বাড়ে, মানুষের এজিং হচ্ছে কেন? এজিং বলতে দেখতে কিন্তু বয়স্ক মনে হয়, তাই না? সেটা হচ্ছে কেন? সেটার জন্য দায়ী হলো টেলোমেয়ার শর্টেনিং। তো এই টেলোমেয়ার শর্টেনিং যেটা বলছিলাম, একটা জিন আছে যে টেলোমারেস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, একটা এনজাইম। সেই এনজাইমটা কি করতে পারে, এই যে টেলোমেয়ার শর্টেনিংটাকে রিভার্স করে দিতে পারে, অর্থাৎ সেটা আর শর্ট হবে না। এবং সেই এনজাইমটা আমাদের বডিতে নেই। এই এনজাইমটা আছে ভাইরাসের ক্ষেত্রে, কিছু কিছু ভাইরাসের এই এনজাইমটা আছে। সো এই ভাইরাস একটা হলো টিউমার প্রডিউসিং ভাইরাস। তো সেই টিউমার প্রডিউসিং ভাইরাস কি করে, এ বেটায় যে সেলটাকে অ্যাটাক করবে, সেই সেলটাকে এই জিনটা, অর্থাৎ এই এনজাইমটা দিয়ে টেলোমেয়ারকে আর ছোট হতে মানে দেয় না। অর্থাৎ টেলোমেয়ার বাড়তেই থাকে। অর্থাৎ এই এনজাইমটা ও তাকে এই সিকোয়েন্স গুলো প্রোভাইড করে কন্টিনিউয়াসলি। যেগুলো শর্ট হয়ে গেল,
আবার আমি বাড়িয়ে দিলাম, শর্ট হয়ে গেল, বাড়িয়ে দিল, অর্থাৎ এই এনজাইমটা সেই কাজটা করে। যার ফলে কি হয়, এটা আর মানে হয় না, আনলিমিটেড গ্রোথ হয়, সেল ডিভিশন হয়, বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। হ্যাঁ, আর টিউমার সেল বাড়তে বাড়তে কি হয়, টিউমারটা দেখো আস্তে আস্তে বড় হতে 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 অনেক বড় হয়ে যায়, এবং এটা অন্য সেলকে অ্যাটাক করে, অ্যাটাক করতে করতে আমাদেরকে খুব খারাপ অবস্থা করে দেয়, ক্যান্সার ক্যান্সার হয়ে যায়, তখন টিউমার থেকে ক্যান্সার হয়, তাই না? বুঝতে পারছো এখন? জি স্যার। জি স্যার, জি ক্লিয়ার স্যার। স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? নির্দ্বিধায় করো, আমি চেষ্টা করবো অ্যান্সার দিতে। স্যার আগের একটা কোশ্চেন স্যার, এখানে পড়ছে স্যার। হ্যাঁ, আর কোনো কোশ্চেন নাই? না স্যার, আগের স্যার আগের স্লাইডে। আগের এখানে? মানে স্যার স্যার ফার্স্টের দিকে একদম স্যার, দুই প্রকার না স্যার, আপনার অ্যাটেনুয়েটেড আর হচ্ছে সাবইউনিট। ও আচ্ছা, এখানে স্যার এর পরেরটা স্যার। এখানে আমার স্যার এটা হচ্ছে মানে মানে এটাই প্রথম স্লাইড ছিল আজকে, আগের লেকচারে হতে স্যার পারে। ডিএনএ মানে স্যার মানে দুই প্রকার তো এটা মোট এটা স্যার, একটা ডিএনএ। এটা স্যার হচ্ছে দুই প্রকার ছিল মোট, মানে সাব ইউনিট আর হচ্ছে আপনার স্যার দুই ভাবে কাজ করতে পারে, কম্বাইন্ড কাজ করতে পারে, এটা একটা লাইন ছিল ও বলছিলেন স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এখানে তো ছিল না, স্যার এখানেই মনে হচ্ছিল স্যার। পরের স্লাইড, এই যে কম্বাইন্ড কাজ করে। have combined জি positive স্যার, জি স্যার। attributes of both live attenuated and subunit vaccine। হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার লাইভ কিভাবে কাজ করে স্যার, এটা বুঝতে পারিনি আর কি, লাইভ হিসেবে কিভাবে কাজ করে। যে লাইভ সাব ইউনিটটা তো বুঝতে পারি। লাইভ অ্যাটেনুয়েটেড, হ্যাঁ, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন ইউজের যে ফ্যাসিলিটিস পাওয়া যায় এবং সাব ইউনিট ভ্যাকসিনের যে ফ্যাসিলিটিস পাওয়া যায়, এই দুইটা ফ্যাসিলিটিসই পাওয়া যায় আমরা এই নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন ইউজ করলে। নিউক্লিক অ্যাসিড বেসড ভ্যাকসিনটা দিয়ে আমরা লাইভ ভ্যাকসিনের ফ্যাসিলিটিসটাও পাবো, আবার সাব ইউনিটের ফ্যাসিলিটিসটাও পেতে পারি। কেন পেতে পারি? কারণ আমরা যদি হোল ডিএনএটা ইউজ করি, হোল ডিএনএ ইউজ করলে সেটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের যে ফ্যাসিলিটিস সেটা আমরা পাবো। আবার যদি আমরা কোনো একটা অংশ ইউজ করি, হ্যাঁ, অংশ ইউজ করে সেটা যদি আমরা প্লাজমিডের মাধ্যমে বডিতে ইউজ করি, সেক্ষেত্রে আমরা সাব ইউনিট ভ্যাকসিনের ফ্যাসিলিটিস পাবো। সেই জন্য বলছি এটা কম্বাইন্ড পজিটিভ টেস্টটা পাইতে পারি। বুঝছো কি না? নেই? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কোনো কোশ্চেন নাই? স্যার আরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেটা রেপ্লিকেশন করতে পারে, আবার কোন ক্ষেত্রে রেপ্লিকেশন নাও করতে পারে, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে স্যার এরকম কোনো কিছু শুনলাম না যে ডিএনএ ডিএনএ ভ্যাকসিনটা আমরা রেপ্লিকেশন। যেটা করি, তুমি যদি টেকনিকটা দেখো, ডিএনএ টেকনিকটা এখানে দেখো, এখানে আমাদের টার্গেটটা কি? ডিএনএটা আমরা প্লাজমিডের ভিতরে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, ডিএনএটা আমরা প্লাজমিডের ভিতরে দিচ্ছি, এবং সেই প্লাজমিড দিয়ে আমরা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে প্রডিউস করতেছি ব্যাকটেরিয়াটাকে। ব্যাকটেরিয়া থেকে আমরা প্লাজমিডটা আইসোলেট করতেছি, এবং নির্দিষ্ট কনসেন্ট্রেশনে আমাদের যেটুকু দরকার সেই পরিমাণে প্লাজমিড ডিএনএ বডিতে পুশ করে দিচ্ছি। সো এখানে আর ওটা রেপ্লিকেশন হচ্ছে না, রেপ্লিকেশন দরকার নেই, কারণ রেপ্লিকেশন তো ডিএনএ, প্লাজমিড ডিএনএটা দিচ্ছি। তো যেটা হয় এখানে যে প্রমোটার রিজিয়ন আছে বডিতে, বডির এই রিজিয়নটার মাধ্যমে এখানে এই যে জিনটা এটা রিকগনাইজ করতে পারে এই সিকোয়েন্সটা থেকে। হুম, এইটা সেক্ষেত্রে এখানে আর রেপ্লিকেশনের মানে প্রশ্ন আসতেছে না, কারণ আমরা যথেষ্ট পরিমাণ দিয়ে দিচ্ছি। কিন্তু আরএনএটাকে এভাবে আমরা দিতে পারতেছি না, যার ফলে আরএনএটা হয়তো বেশি পরিমাণে এক্সট্রাক্ট করে দিতে হবে, না হয় আরএনএ দিতে হবে এমনটা যেটা সেলফ রেপ্লিকেটিং, বডিতে গিয়ে অল্প পরিমাণে দিলাম, বডিতে দেওয়ার পরে সেটা আস্তে আস্তে রেপ্লিকেট হয়ে প্রচুর পরিমাণে হলো কন্টিনিউয়াসলি, লম্বা সময় ধরে আমরা সেই অ্যান্টিজেনটা পেলাম, এরকম হতে পারে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের যদি পরীক্ষায় আসে এই ফিগারটা খুব সুন্দর করে শিখবা, হ্যাঁ, ডিএনএ ভ্যাকসিন পরীক্ষায় আসতে পারে, যদি শর্ট নোটও আসে ডিএনএ ভ্যাকসিন, সেক্ষেত্রে এই ফিগার থেকে, এই ফিগারের কথাই এখানে ব্যাখ্যা করা আছে, হ্যাঁ, সিম্পলি ব্যাখ্যা করা আছে এই ফিগারের লিজেন্ডেই এখানে ব্যাখ্যা করা আছে। আরো মনে করো এগুলো ভ্যাকসিন নিয়ে আরো অনেক কথা বলা যায়, বাট এগুলো নিয়ে শেষ করতে গেলে আমরা আর কিছু করতে পারবো না। তোমাদের হয়তো অন্য জেনেটিক্স ব্রাঞ্চে ওদের মানে ভ্যাকসিন নিয়ে কিছু বিস্তারিত আছে, তা আমাদের এখানে নেই। তো হয়তো ভবিষ্যতে যেটা হবে, আমরা নতুন বছর থেকে আমরা ফার্মাকোলজি আন্ডার গ্রেডে চলে যাবে, সেক্ষেত্রে মাস্টার্সে হয়তো ভ্যাকসিন ইমিউনোলজিটা পুরোপুরি একটা অংশ হতে পারে। আমরা হয়তো বা নেক্সট
উইক থেকে ফার্মাকোলজির অংশ শুরু করব, যদি ভ্যাকসিনেশনে আর কিছু পড়ার না থাকে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো। জি আর স্যার, যদি ভালো কোনো থাকবেন কিছু স্যার। পড়তে আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, পড়ার সময় যদি কোনো সমস্যা হয় তখন নোট করে রেখো, আমি যে কোনো সময় তোমাদেরকে সেটাই করব। ঠিক আছে, হ্যাঁ।